এরপর হচ্ছে আমরা ইস্ট পিক্সেলটাকে যখন ধরলাম, আমরা চুজ করলাম, দেন আমাদের কারেন্ট পিক্সেল হয়ে যাবে ইস্ট, দেন নর্থ ইস্ট এন্ড সো অন সো ফোর্থ। সো আলটিমেটলি সামহাউ আমরা x0 y0 থেকে x1 y1 আসলাম। সো আমি অলওয়েজ ইউজ করতেছি সামহাউ বিকজ আমি মেকানিজমটা এখনো বলি নাই, বাট দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন অফ আমরা একটু দেখি যে এইটা কিভাবে করা যেতে পারে, ফর্মুলেশনটা কি। তার আগে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশনটাকে আমরা ফার্স্টে ডেভেলপ করবো। লাইনের ইকুয়েশনটা আমরা যদি এখানে দেখতে পাই y equal to mx plus c, এই লাইনের ইকুয়েশনটাকে আমরা একটু অন্যভাবে প্রেজেন্ট করবো, এটা আমাদের পরবর্তীতে দরকার। আমরা লাইনের একটা ইকুয়েশনকে ইমপ্লিসিট ইকুয়েশন অফ লাইন নামে, এটা হচ্ছে এক্সপ্লিসিট ইকুয়েশন অফ লাইন বলা হয়ে থাকে। এটাকে একটু অন্য একটা ফর্মুলেশন অর্থাৎ ফাংশন আকারে আমরা এটাকে প্রকাশ করবো, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা সবাই জানি y equal to mx plus b, এখানে m হচ্ছে আমাদের সেই স্লোপ, b ইজ দ্য y ইন্টারসেপ্ট, অর্থাৎ y অ্যাক্সিস কে কতটুকু কাটে, কতটুকু সেটাকে কোন পয়েন্টে কি সেটা ইন্টারসেক্ট করে। ওকে, তো আমি সেখানে বলতে পারি m উড বি dy বাই dx। আমরা জানি m হচ্ছে আমাদের স্লোপ, সো ইট উড বি dy বাই dx। এবং আমি যদি এপাশ ওপাশ আমি যদি সাইড এই dx দিয়ে যদি দুইটাকে গুণ করি, দেন ইট উড বি y dx, এখানে থাকবে x dy, দেন b dx। আমি একটি দুই পক্ষকে dx দিয়ে গুণ করলাম। Then আমরা যদি সাইড চেঞ্জ করি, ultimately we ended up with something like this, x dy minus y dx plus b dx equal to 0. Okay? Then এই পুরো জিনিসটাকে, এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি। বলো তো এটাকে এই লাইনে কিভাবে লিখলাম? এই লাইনটাকে এই লাইনে কিভাবে লিখলাম? dy কে a ধরে নিয়েছি, dx কে b ধরে আমি নিয়েছি, b dx c। ভেরি গুড। এবং এগুলো সবগুলো হচ্ছে আমাদের, অর্থাৎ এগুলোকে আমরা এগুলো হচ্ছে কনস্ট্যান্টস। dy কে a ধরলাম, অর্থাৎ dy কে a ধরলাম, dx কে b ধরলাম, মাইনাস b dx কে এই যে মাইনাস b dx কে c ধরলাম, এবং এই শুধু মাইনাস dx, অর্থাৎ এই যেখানে যে মাইনাস আছে মাইনাস dx কে আমি ধরলাম b, এবং তারা কনস্ট্যান্টস, y কনস্ট্যান্টস। স্যার ওগুলো তো স্যার কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট না স্যার। dy এর মান কত, dy কিভাবে কনস্ট্যান্ট? একটা পুরো কনস্ট্যান্ট বলতে বোঝা যাচ্ছে এই পুরো লাইন জুড়ে, এই যে এখানে একটা লাইনের কথা চিন্তা করবে, এই পুরো লাইন জুড়ে কনস্ট্যান্ট। এখন বলো যে dy কিভাবে কনস্ট্যান্ট হয় এই পুরো লাইন জুড়ে? তোমার অ্যান্সার ঠিক আছে, একটু ডিফারেন্ট ওয়েতে যদি বলো। স্লোপ দেখে প্রত্যেকটাতে স্লোপ সেম হবে। স্লোপ সেম হবে। ইউ টেক x1 minus x0 এবং সেটাকে দিয়ে যদি তুমি স্লোপ ইউজ করো, অর্থাৎ dy, অর্থাৎ এটা থেকে এটার বিয়োগফল, dy মানে হচ্ছে x1 minus x0, সরি y1 minus y0, dx হচ্ছে x1 minus x0, পুরো লাইন জুড়ে x1 minus x0 দুটো সেম, এবং এটা আমাদের দেওয়া আছে। তো আমরা বলতে পারি যে আমাদের পুরো লাইনটা জুড়ে, অর্থাৎ পুরো এই যে তোমরা যে পুরো লাইনটা জুড়ে আমরা বলতে পারি এই পুরো লাইন জুড়ে দিস dy is constant. ওকে, তো এই লাইনটা তো চেঞ্জ হচ্ছে না, এই dy হচ্ছে y1 minus x1 y0, আবার dx কি x1 minus x0। ওকে, এবং সেটার সাথে b is already constant, so constant multiply with another constant, that would be constant again. তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের পুরো এইটা হচ্ছে আমাদের একটা নিউ ওয়েতে এটাকে প্রকাশ করলাম, পুরো লাইন ইকুয়েশন অফ লাইনকে, যেখানে x y হচ্ছে আমাদের মেইন ভেরিয়েবল, বাট আলটিমেটলি এটা ফাংশন, এবং এটাকে আমি একটা ফাংশন অফ f x হিসেবে ধরতে পারি। ax plus by plus c equal to 0, that would be a function of these two variables x and y. এটার মানে কি? অর্থাৎ any point that lies on this line, let me repeat again, any point that lies on this line which is x comma y, you take this point, plug it into this function, that will always return 0 for you. That is the main significance of this function. Okay, এটাকে আমি একটা ফাংশন আকারে এভাবে প্রকাশ করতে পারি। যে কোনো পয়েন্ট তুমি নিবা which is actually এই লাইনের উপরে আছে, এই লাইনটা তুমি এই x, y, it could be 3, 2, you take 3, 2 and plug it into this f of 3, 2,
যদি এটা 0 দেয় তাহলে তুমি ফর শিওর বলতে পারো যে ওই পয়েন্টে লাইনের উপর আছে। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন সিগনিফিকেন্স। এবং এইটাকে আমরা ইমপ্লিসিট ইকুয়েশন অফ লাইন বলি। এই ইমপ্লিসিট ইকুয়েশনটাকে আমরা পরবর্তীতে আমি আমরা ইউজ করব। যে এখানে জিরোটা হচ্ছে মেস সিগনিফিক্যান্স একটা জিনিস, যেটা যদি না হয় তাহলে বুঝে নেবো ওই পয়েন্ট ওই লাইনের উপর। তো এই জিনিসটাকে আমি কিভাবে ইউজ করতে পারি, আমরা অনেকটা ভাবে চিন্তা করি যে ধরলাম f of x, y is equal to 0. You take any point f of x, y, plug it into this function and that returns 0, which implies that the point x, y is actually situating in the on the line, লাইনের উপরে আছে। এই যে এই পয়েন্টটা একদম এই লাইনে আছে। এই ক্ষেত্রে পয়েন্ট না বলে এটা কিন্তু পিক্সেলও বলতে পারো, পিক্সেলটা একেবারেই এই লাইনটার উপরে আছে। আবার আমরা ছোটবেলা অঙ্ক করেছিলাম এরকম প্লট করে করে আমরা দেখেছিলাম, তুমি যদি দেখো ইউ টেক f of x, y পজিটিভ নাম্বার, অর্থাৎ ইট ইজ গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 হয়ে থাকে তাহলে ওই পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টটাকে তুমি এখানে বসাইছো, এই পয়েন্টে বসাইছো, দ্যাট উইল বি, ওই পয়েন্টটা হচ্ছে আন্ডার দ্য লাইন। এইটা যদি লাইন হয়ে থাকে দ্যাট উইল বি দ্য আন্ডার দ্য লাইন, নিচে। ওকে, তুমি যদি x, y, say for example it could be 3, 2, you take these points, plug it into that function, ওই ফাংশন তোমাকে greater than 0 ভ্যালু দিল, then you can justify that যে এই x, y হচ্ছে এই লাইনটার নিচে অবস্থিত। বলো এটা যদি less than 0 হয় কি হবে? এর উপরে হবে স্যার। If x, y you plug it into that নেগেটিভ ভ্যালু, দেখো এই গ্রেটার দেন 0 লেস দেন 0 আমরা এটাকে বলতে পারি এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। নেগেটিভের জন্য দ্য পয়েন্ট ইজ অ্যাকচুয়ালি লাইং অ্যাবভ দ্য লাইন। ওকে, তিনটা কন্ডিশন, ইজ ইকুয়াল টু 0 হলে অন দ্য লাইন, পজিটিভ হলে অ্যাবভ দ্য লাইন, নেগেটিভ হলে আসলে বিলো দ্য, সরি পজিটিভ হলে বিলো দ্য লাইন আর নেগেটিভ হলে অ্যাবভ। ঠিক আছে, ভালো কথা, কিন্তু এটা দিয়ে আমরা কি করতে পারি? বাই দ্য ওয়ে এখানে পয়েন্ট মিনস পিক্সেলস, এখানে প্রত্যেকটা পিক্সেলস এর ভ্যালু দিচ্ছি। এনি পয়েন্ট উইল ওয়ার্ক, বাট আমাদের মানে ফ্র্যাকশনাল ভ্যালু দিলেও সেম, বাট আমাদের যেহেতু আমরা রাস্টারাইজেশনের জন্য পড়াশোনা করছি, লেটস অ্যাজিউম দ্যাট দিস পয়েন্টস আর পিক্সেলস, রাইট? এই ক্ষেত্রে এসে আমরা লেটস গেট ব্যাক টু দ্য প্রিভিয়াস স্টাফ, যে আমাদের সি ছিল কারেন্ট পিক্সেল, অর্থাৎ আমরা একটা লাইন অলরেডি ড্র করে করে আসছি। ওকে, আমরা এটা হচ্ছে সি হচ্ছে আমাদের কারেন্ট পিক্সেল, এটার একটা আমি কোঅর্ডিনেট দিলাম এক্সপি, ওয়াইপি, এবং ইস্ট এবং নর্থ ইস্ট যথারীতি আমরা দেখেছিলাম। ইস্ট উড বি ই এক্সপি প্লাস 1, ওয়াইপি, আর নর্থ ইস্ট হচ্ছে এক্সপি প্লাস ওয়াইপি প্লাস 1। কেন? কারণ দেখো এটা এক্সপি প্লাস 1, ওয়াইপি প্লাস 1, আর এটা এক্সপি প্লাস 1, ওয়াইপি হলো কেন? এক ঘর ডানে, তাই ইটাতে x+1 হয়েছে, আর ওটা হচ্ছে এটাতে এক্স এক্সিসে এক ঘর যাচ্ছে, আর এখানে এক্স এক্সিসে এক ঘর যাচ্ছে, ঠিক আছে, ওয়াই এক্সিসে যাচ্ছে। ভালো কথা। এখন আমরা যেটা করব, ব্রেসেনহামসের মিড পয়েন্ট ক্রাইটেরিয়া বলে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরকম যে উই থিওরিটিক্যালি উই টেক এ মিড পয়েন্ট বিটুইন দিস নর্থ ইস্ট এন্ড ইস্ট। যদিও প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল, দুটো পিক্সেলের মধ্যবিন্দু তুমি চুজ করতে পারবে না ইন প্র্যাকটিস, বাট ইন থিওরি ইউ ক্যান ক্যালকুলেট ইট, রাইট? যে তুমি বললে ইস্ট এবং নর্থ ইস্টের মাঝখানে এই একটা পয়েন্ট, মিড পয়েন্টকে আমি বিবেচনা করব। জাস্ট থিওরিটিক্যালি আমরা এটাকে ট্র্যাক করলাম, এবং সেটা অবভিয়াসলি ইট উড বি এক্সপি প্লাস 1 এন্ড ওয়াইপি প্লাস হাফ, যেহেতু অর্ধেক যাচ্ছে, এক্সপি প্লাস 1, ওয়াইপি প্লাস হাফ। ভেরি গুড। তো এই জিনিসটাকে আমি বললাম এম, মিড পয়েন্ট, সো দিস ইজ এম। নাও উই ক্যান ডিফাইন দ্যাট। এই এমটা করলাম কি, এই এমটা আমি ওই এক্সপ্লিসিট ইকুয়েশনের ভিতরে বসিয়ে দিলাম। আমি এমটা অর্থাৎ এক্সপি প্লাস 1, ওয়াইপি প্লাস হাফ, এটা আমি করলাম কি, এই ডিসিশন, এই এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি এফ হচ্ছে আমাদের সেই এক্সপ্লিসিট ইকুয়েশন, সেই এক্সপ্লিসিট ইকুয়েশন আমি সেটা কথা এটাকে বসিয়ে দিলে, যেহেতু উই আর প্লাগিং দিস ভ্যালুস ইনসাইড ইনটু দিস ফাংশন, ইট মাস্ট রিটার্ন সামথিং দ্যাট কুড বি ডি, সেটাকে ডি তে স্টোর করলাম। আমাদের সেই পুরনো এফ ফাংশনটার ভিতরে আমি এমটাকে অর্থাৎ মিড পয়েন্টটাকে প্লাগ ইন করলাম, দ্যাট উইল মাস্ট রিটার্ন সামথিং হুইচ ইজ stored in a variable called d, এবং সেটাকে ডিসিশন ভেরিয়েবল বলা হয়ে থাকে। খুবই সিগনিফিক্যান্ট একটা জিনিস। সো সেটাকে we can say what is d,
D is the value which is returned by the function f after plugging the midpoint xp plus 1 after plugging the midpoint. তো এই মিড পয়েন্টে প্লাগ ইন করার পরে যে দেখি তো প্লাগ ইন করার পর কি হলো এম দেখো এফ অফ xp plus 1 yp plus half, রাইট? এফ অফ x, y, এখানে x এ বসে গেলে এই x ভ্যালুটা আর y এ বসে গেলে এই y ভ্যালুটা যদি বসে যায় সেটাকে আমি কিন্তু আরো আমি সেটাকে এক্সপান্ড আই মিন ইলেবরেটলি লিখতে পারি, বিকজ আমরা জানি আমাদের f of x, y আমরা লিখেছিলাম f of x, y eventually ax plus by plus c. So let's see আমরা এখানে কি করতে পারি, দেখো ax plus by plus c, যেখানে x হচ্ছে xp plus 1, y হচ্ছে yp plus half. Right, so that should work. আমরা এই পর্যন্ত আসলাম, দেখো কি হয় এটাকে আমরা বিভিন্ন ভ্যালুর জন্য একটু আমরা এটাকে একটু বিবেচনা করি যে এই d এর ভ্যালু বিভিন্ন রকম ভ্যালু আসলে কি কি হইতে পারে। সে ফর এক্সাম্পল d is equal to 0, ওকে, তাহলে আমরা কি বলতে পারি, মিড পয়েন্টটা উইথ হাইন্ডের মধ্যে আছে কেন? যেহেতু ফাংশনটার ভ্যালু 0 রিটার্ন করছে তাই ইকুয়েশনটা স্যাটিসফাই করতেছে মিড পয়েন্ট। Very good. So we take this m, we plug it into the function that returns 0. That means this midpoint is actually exactly lying on the line, and so on and so forth. So d is positive, d is positive. So midpoint m is below the line. Midpoint m is below the line. নিচে লাইনের নিচে। দেখো midpointটা তো সরতে পারবে না, তো ধরলাম কোন একটা ভাবে midpoint is below the line. আবার আমরা বলতে পারি যদি d is negative হয়, that means this m, this m is actually above the line. Okay, positive হলে below and negative হলে above. তাহলে এখান থেকে আমি একটা সিনারিওতে আসতে পারি যে আমাদের কাছে আমরা বলতে পারি, দেখো আমরা এখানে যে এই জিনিসটা দেখো আমরা পুরো সামারিটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা সিচুয়েশন ঘটতে পারে। আমাদের এখানে তিনটা সিচুয়েশন ছিল 1 2 3, বাট আমরা বলতে পারলাম ঠিক আছে d is equal to 0 আমি যে কোনো একটার সাথে মার্জ করে দিই, যে কোনো একটা সাথে মার্জ, বিকজ কোন একটা মিড পয়েন্টের মাঝখান দিয়ে একদম যদি যায়, ইন দ্যাট কেস আমাদের একটা প্রবলেম আছে, আমরা সেটা পরে দেখবো। বাট d is আমরা ধরে নিলাম যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটা সাথে মার্জ করে দিই, দেখো মার্জ করে দিলাম d is less than equal to 0. ওকে, তুমি চাইলে এটার সাথে মার্জ করে দিতে পারো, d is greater than equal to 0 হলে আমি বলবো below the line, d is less than equal to 0 হলে less than 0 হলে সেটাকে আমি বলবো। ওকে, জাস্ট আমি এই তিনটা কন্ডিশনকে দুইটা কন্ডিশন বানাই দিলাম, দেখবো এটা কেন কাজে লাগবে। So ultimately we have two situations. One is m is অর্থাৎ that midpoint is above the line, the midpoint is below the line. So এটার মাধ্যমে আমাদের কি লাভটা হলো, দেখো if d is less than equal to 0, that means midpoint m is above the line, midpoint m is above the line, then আমরা বলতে পারি বেসিক্যালি এই লাইনটা এমন ভাবে যাচ্ছে যেখানে e হচ্ছে আমাদের ক্লোজার। ওকে, সো আমরা c থেকে নেক্সট টাইম যাওয়ার জন্য আমি e কে সিলেক্ট করতে পারি। C is the current pixel. We calculate we select, we find out the next two pixels E and NE, এবং তাদের মাঝে যে মিড পয়েন্ট M আমি বের করতে পারি। অবভিয়াসলি সেই মিড পয়েন্টটাকে আমি দেখলাম ডিসিশন ভ্যারিয়েবলে বসার পরে দেখলাম d is less than equal to 0, so you can say that this M is above the line, এই M টা above the line. So M above the line হওয়া মানে হচ্ছে eventually this line is actually closer to the east, then we can simply select east as the next pixel. Okay, বলো এই ক্ষেত্রে কি হবে? স্যার এই ক্ষেত্রে নর্থ ইস্টটাকে চুজ করব। কেন? কারণ স্যার লাইনটা যেহেতু মিড পয়েন্টের উপরে, তার মানে নর্থ ইস্টের কাছাকাছি। লাইনটা মিড পয়েন্ট উপরে বা মিড পয়েন্টের লাইনের নিচে আছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি এই লাইনটা আসলে নর্থ ইস্টের কাছে, বিকজ আর কোনো ওয়েতে হইতে পারে না। যদি মিড পয়েন্টে যদি লাইনের নিচে থাকতো তাহলে অবভিয়াসলি এই লাইনটা আসলে আমাদের নর্থ ইস্টের উপরে কাছেই হইতে হবে। ওকে, so in that case we will select northeast. So this is the midpoint gist of the midpoint criteria. We select east and northeast based on the midpoint m. We take this m, plug it into the implicit equation, then depending on the return value we actually select east or northeast. Okay, so এইখানেই আসলে এইটা সিগনিফিকেন্স তোমরা পাইতে পারো যে d is equal to 0 হলে স্যার কি করতাম, ধরো একটা পয়েন্ট একটা লাইন এক্স্যাক্টলি মিড পয়েন্টের মধ্যে দিয়ে যায়। ওকে, দেন ইদার ইউ নিড টু চুজ, যেহেতু আমরা রেস্টারাইজিং করতেছি তুমি পিক্সেলের মিড পয়েন্ট বলে কিছু নেই, সো ইদার তোমাকে ইস্ট চুজ করতে হবে অথবা নর্থ ইস্ট চুজ করতেই হবে যদি লাইনটা এক্স্যাক্টলি এম এর ভিতর দিয়ে যায়।
তো সেই ক্ষেত্রে আমরা এই মার্জিংটা আমাদের জন্য কাজে লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে ইট ইজ ভেরি আনলাইকলি যে একেবারে এক্স্যাক্টলি মিডলের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট ধরলাম যদি মিডলের মধ্যে দিয়ে যায়, দেন উই নিড এ প্রপার কন্ডিশন দ্যাট এটার মধ্যে দিয়ে গেলে আমরা কোনটাকে সিলেক্ট করব। সো হ্যাভিং সেড দ্যাট আমরা এইভাবে আসলে আমরা চলতে থাকি। আমরা হচ্ছে এবার এটাকে সিলেক্ট করি, দেন ধরলাম সে ফর এক্সাম্পল আমরা ইস্ট চুজ করলাম, দেন ইস্টটা কারেন্ট পিক্সেল হয়ে যায়। এই লাইনটা কিন্তু চলতে থাকবে। সো লাইনটা যখন চলতে থাকবে, পরবর্তীটার জন্য আমরা কিন্তু মিড পয়েন্ট আবার ক্যালকুলেট করব, আবার সেই মিড পয়েন্ট দেখবো যে সেটা আসলে ইস্ট এবং লাইনের উপরে আছে কি নিচে আছে, দেন সো অন সো ফোর্থ উই কিপ আপডেটিং দ্য মিড পয়েন্ট ভ্যালু, উই কিপ আপডেটিং। ক্লিয়ার হবে যদি আমরা দেখি সাকসেসিভ আপডেটিং ফর ই, অর্থাৎ যখন আমরা ইস চুজ করি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে আমাদের আমরা এটাকে একটু অপটিমাইজ করতে পারি কিনা। যেমন হচ্ছে এই ক্ষেত্রে দেখো আমরা দেখেছিলাম একটু আগে যে দিস ইজ দ্য কারেন্ট পিক্সেল এক্সপি, ওয়াইপি, দিস ইজ দ্য ইস্ট, দিস ইজ দ্য নর্থ ইস্ট, এন্ড দিস ইজ দ্য মিড পয়েন্ট M1। সে ফর এক্সাম্পল আমাদের সামহাও আমরা ধরলাম যে ডি, এই ডিটা, এই যে যেখানে বসাবো ধরে নিলাম আমাদের D1, অর্থাৎ এখানে যখন বসাতাম তখন হচ্ছে আমাদের ইস্টের ভ্যালুটা আমরা হচ্ছে D is less than 0 ধরলাম। এখানে যে ভ্যালুটা আমরা বসালাম D is less than equal to 0, so that means this M would go, so the line will go above the line, above the midpoint, so আমরা ইস্ট কে সিলেক্ট করব। ধরলাম আমরা ইস্ট কে সিলেক্ট করব, ধরে নিলাম কোনো একটা ভাবে আমাদের কিভাবে সিলেক্ট হলো যে ধরে নিলাম আমাদের D এর ভ্যালুটা হচ্ছে 0 চেয়ে ছোট। যদি সেটা হয়ে থাকে তাহলে অবভিয়াসলি আমাদের এইটি হয়ে যাবে কারেন্ট পিক্সেল। দেখো এর আগে ছিল কি এটা কারেন্ট পিক্সেল, যেহেতু এটাকে চুজ করলাম এটা হয়ে গেল আমাদের কারেন্ট পিক্সেল। কারেন্ট পিক্সেল মানে হচ্ছে কারেন্ট পিক্সেলটা এখন হয়ে যাবে xp+1 yp+p। এখন আমরা আবার পরবর্তী পিক্সেলের জন্য চুজ করতে যাচ্ছি। ওকে, পরবর্তী পিক্সেলের জন্য কি করতে হবে বলতো? পরবর্তীতে আমি কি করতে হবে আমাকে? দেখো এটা ছিল আমাদের কারেন্ট পিক্সেল, ইস্টকে চুজ করলাম। এখন আমাদের নেক্সট স্টেপ কি হবে? স্যার আবার ডি এর ভ্যালু বের করতে হবে। আবার ডি এর ভ্যালুটা বের করতে হবে। বলো এখানে ডি এর ভ্যালু বের করার আগে M2 এর ভ্যালু বের করতে হবে। বলতে M2 কত এখানে? স্যার xp plus 2 yp plus 0.5. Yes, xp+1, xp+2, yp+0.5. So দেখো xp+2, yp+half. ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখি কি এটাকে একটু এক্সপান্ড করলে কেমন হয়। দেখো আমরা জানি f of x, y, we know that it is ax plus by plus c, যেখানে x হচ্ছে yp+2, y হচ্ছে yp+half. Now we can actually multiply all of them. এর সাথে xp গুণ করলাম 2a হয়ে গেল, byp হয়ে গেল half b। আমরা একটু রিঅ্যারেঞ্জটা একটু ভাঙতে পারি। 2a কে আমি লিখলাম a, একটা a একটা a, অর্থাৎ a 2a মানে কি a প্লাস a। তো আমি এখানে একটা a রাখলাম, বাইরে একটা a রাখলাম, আমাদের একটু দরকার পড়বে। বললাম কি সেটা পরে আমি এই যে বাকি যে জিনিসটা আছে না এই এটা বাদ দিয়ে সেটাকে আমি একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে আলাদা করলাম। আলাদা করে দেখা গেল a xp+1 plus b yp++ c, এটাকে আমি কি বলতে পারি বলো তো এতটুকু? লাইনার ইকুয়েশন স্যার, স্ট্রেট লাইনার। এই দেখো এইটা এর আগে যেটা ছিল সেই আগে যে D1 সেই D1টাই হয়ে গেল, রাইট? এই দেখো এই একটু আগে যে D1টা ছিল এই একটু আগে D1, তোমরা সকলের কারেক্ট আনসারে দিছো, ইকুয়েশন ফর্মুলার মধ্যে পড়ে এবং আমি দেখতে পাচ্ছি axp+1 b yp++ c is actually D1 in the previous iteration। আমরা এখানে বসিয়ে দিলাম D1+1। তার মানে আমরা বলতে পারি দিস D2, অর্থাৎ ওয়ান্স আমরা একটা ইস্ট সিলেক্ট করি পরবর্তীতে এই ডিটাকে আমরা প্রতিবার পুরোপুরি বসানোর দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি D2 অর্থাৎ নতুন D2টা পুরনো D1 এর সাথে a গুণ করে দিলেই হয়, a যোগ করে দিলেই হয়। অর্থাৎ আমি যখন একবার ইস্ট চুজ করলাম তারপর পরবর্তীতে এই যে M2টা বের করে আবার পুরো ইকুয়েশন করার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী যে D1 অর্থাৎ একটু আগের স্টেপে যে D1টা ছিল সেই D1 এর সাথে আমরা a গুণ করে দিলেই a যোগ করে দিলেই আমরা সেটাকে আপডেট করতে পারি। যেমন হচ্ছে আমি এভাবে বলতে পারি ডি নিউ এভরি ইটারেশন আফটার সিলেক্টিং ই। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ই সিলেক্ট করার কারণে হয়েছে। দেখো আমরা বলছিলাম না এই যে ধরে নিলাম ই সিলেক্ট হয়ে গেল, আমরা জানি না যে নর্থ ইস্ট সিলেক্ট করলে কি সেম আসতো কিনা, অর্থাৎ এই যে এখানে যদি নর্থ ইস্ট সিলেক্ট করতাম তাহলে কি অ্যাকচুয়ালি সেম আসতো কিনা উই ডোন্ট নো, বাট আপাতত আমরা বললাম উই হ্যাভ দ্য ভ্যালু অফ ই, we have selected e, then put it into the functions. We see that D1
প্লাস a ইকুয়াল টু d2, তাহলে এটা বলতে পারি d নিউ, অর্থাৎ d এর নতুন ভ্যালু ইজ d ওল্ড, অর্থাৎ এই ওল্ড এর সাথে a যোগ করলে যেটা হবে সেটাই হবে আমাদের নতুন d এর ভ্যালু। হ্যাভিং সেড দ্যাট উই হ্যাভ অলরেডি সিলেক্টেড e সিলেক্ট করার পরে আমরা এই কাজটা করে ফেলি। ওকে, তোমাদের কাছে ব্যাপারটা একটু খারাপ মনে হতে পারে, বাট পরবর্তীতে আমি যখন একবারে দেখাবো জিনিসগুলো তোমরা জিনিসগুলোকে পারবা, একসাথে কালেক্ট করতে পারবা, সাম আপ করতে পারবো। বাট এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতিবার আমরা যখন ইসকে সিলেক্ট করব আমরা ধরে নিব পরবর্তী ডি এর জন্য নতুন ভ্যালু কোনো ডি এর সাথে এ যোগ করলে, এবং অবভিয়াসলি উই নো দ্যাট এ ইকুয়াল টু ডি ওয়াই, বিকজ আমরা অলরেডি কিন্তু ফাংশনে ইটাকে অ্যাজিউম করে নিছি যে ডেল্টা ওয়াই হচ্ছে বা ডি ওয়াই হচ্ছে আমাদের এ। নাও আমাদের আরেকটা জিনিস চলে আসলো, ঠিক একই রকম ভাবে যখন একটু আগে সিনারিওটা দেখলাম, এবার এই সিনারিওটার জন্য দেখি। অর্থাৎ আমরা ধরে নিলাম আমাদের এটা হচ্ছে কারেন্ট পিক্সেল এবং আমাদের এটা হচ্ছে M1, প্রথমবার যে আমাদের মিড পয়েন্ট, সেই মিড পয়েন্ট বসায় আমি যে ভ্যালুটা আসলো ধরে নিলাম এটা যে ভ্যালুটা রিটার্ন করলো সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে আমাদের এই M1টা আমাদের যে লাইনটা আছে সেই লাইনের নিচে আছে, যে লাইনটা আছে সেই লাইনটা নিচে আছে, তার মানে হচ্ছে আমাদের এনই হচ্ছে আমাদের লাইনের খুব ক্লোজার। ওকে, যেটা খুব কুইকলি চিন্তা করতে পারতেছো না এখন আপাতত, এটাকে আমি যা বলছি সেটাকেই অ্যাজিউম করে নাও, যখন হাতে কলমে লিখ বা প্র্যাকটিসের সময় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে এই লাইনটা মিড পয়েন্টের উপর দিয়ে যাওয়া মানে হচ্ছে নর্থ ইস্ট আসলে কাছে। সো ধরে নিলাম যেহেতু d1 is greater than 0, then we say that northeast is the next, we need to choose the next northeast কে চুজ যদি করে ফেলি, in that case দেখো নর্থইস্ট এর ভ্যালুটা xp plus 1 ও yp plus 1, xp plus 1 yp plus 1 হচ্ছে আমাদের নর্থইস্ট। তাহলে আমরা ধরতে পারি এটা কি করলাম বলো তো এই জায়গায় এসে, স্যার নর্থ ইস্টের জন্য এখন M2 বের করব, নর্থ ইস্ট কে কারেন্ট পিক্সেল ধরে এরপর M2 বের করব। এখন হচ্ছে এটা আমাদের কারেন্ট পিক্সেল হয়ে গেল যেহেতু আমরা নর্থ ইস্ট কে ধরলাম, তাহলে নতুন মিড পয়েন্ট পরবর্তী স্টেপের জন্য নতুন মিড পয়েন্ট M2। সো লেটস সি আমরা এই M2 এর ভ্যালুটা আসলে কি হতে পারে, M2 এর কোঅর্ডিনেট কত কি হবে বলো তো? x1 plus 2 y1 plus 1.5 xp plus 2 দেখো 1 2 xp plus 2 এবং yp plus 1 এবং আরেকটা 1 এর অর্ধেক, দেখো ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ xp plus 2 1 2 এবং yp হচ্ছে এদিকে আর এক ঘর গেল এবং হাফ গেল। এইটা হচ্ছে আমাদের xp plus 2 yp plus 1.5। এবং তোমরা যদি এই জিনিসটাকে তোমরা ইমপ্লিমেন্ট করে দেখো, এটাকে ঠিক আগের মতো যদি তোমরা এটাকে বসিয়ে দেখো, বসানোর পর আই ওয়ান্ট ইউ টু ডু ইট বাই ইয়োরসেলফ, তোমরা দেখবা a d1 যেটা আসতেছে ইজ অ্যাকচুয়ালি প্লাস a প্লাস b, অর্থাৎ এই যে একটু আগে যে d1 টা ছিল সেটার সাথে a প্লাস b আমরা যে d2 টা হয়ে যাচ্ছে। ওকে, এন্ড প্লিজ এটা তোমাদেরকে রিকমেন্ড করতেছি তোমরা এই জিনিসটা একটু নিজেরা করে অবশ্যই করবো, পরীক্ষাতে আসতে পারে, বাট দ্যাটস প্রিটি ইজি। এর আগেটা যেহেতু দেখে ফেলছো ঠিক একই রকম ভাবে তোমরা এটাকে এক্সপ্যান্ড করে বসালে দেখবা যে xp plus 2 yp plus half 1.5, বাকি কাজগুলো করলে দেখবা d1 অর্থাৎ পরবর্তী এর আগের যে d1 ছিল তার সাথে a plus b যোগ করলে হয়ে যায়। So every iteration after selecting northeast, we can successively update our decision variable। এভাবে করতে পারি d new, নতুন d newটা d old এর সাথে, অর্থাৎ এর আগের স্টেপের ঠিক ইমিডিয়েট আগের স্টেপের সাথে আমরা যদি a plus b যোগ করি, অর্থাৎ নতুন যে d হবে সেটা হবে এর ইমিডিয়েট আগের স্টেপের সাথে a plus b, এবং a plus b আমরা জানি a হচ্ছে dy, b হচ্ছে minus dx, and obviously আমরা সিম্পলি এটাকে অ্যাড করলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা তাহলে একটু পুরো জিনিসটা দেখি। মিড পয়েন্ট ক্রাইটেরিয়াকে আমরা যদি সাকসেসিভ আপডেটিংটাকে যদি আমরা এই ক্ষেত্রে ইন্টিগ্রেট করি আমাদের কি দাঁড়াচ্ছে, শুরু থেকে শুরু করি। সে ফর এক্সাম্পল ইফ d is less than equal to 0, then midpoint m is above the line, e is closer to the line, দেখো m is above the line, এই লাইনের উপরে, that means e is closer to the line, that means e would be selected as the next current pixel for the next iteration, এবং নেক্সট ইটারেশনে যাওয়ার আগে আমরা d কে এভাবে আপডেট করে নেব, d equal to d plus delta e, তাহলে এইটার নাম হচ্ছে ডেল্টা ই, এই পুরো জিনিসটাকে আমি ডেল্টা ই নাম দিলাম। ওকে, সো d equal to d plus delta e টা হচ্ছে এখানে dy। ওকে, আবার ঠিক একই রকম ভাবে if d is greater than 0, then
M is below the line, so this line is actually closer to the northeast. So northeast কে চুজ করব, নর্থ ইস্ট কে চুজ করার মানে হচ্ছে আমরা বলবো d = d plus delta ne, যেখানে delta ne টা হচ্ছে dy minus dx, অর্থাৎ আমরা প্রতিবার d কে d দিয়ে এভাবে আমরা যোগ করব। আমরা এটা কিভাবে ne = dy minus dx। তো এইটা যখন হইতে থাকবে আমরা এটাকে একটা অ্যালগরিদমের একটা হিসাবে দেখি, সিডো কোডের মতো করে দেখি। দেখো while x is less than x1, মানে পুরো লুপটা x is less than equal to x1 পর্যন্ত চলবে। বলো স্যার আপনার কথা শোনা যায়নি মাঝখানে। ও কত কোন জায়গা থেকে শুনুন নাই? স্যার আপনি যে while x is less than equal x1 বলছিলেন এরপরে শোনা যায়নি। এই স্লাইডে না আগের স্লাইডে গেছিল? স্যার পরের স্লাইড স্যার, অ্যালগরিদমে যেখানে আছে সেখানে স্যার জাস্ট while এর কন্ডিশন। হ্যাঁ আমি জাস্ট এটা বলতে প্রশ্ন করছিলাম যে while এর কন্ডিশনটা এমন কেন, x is less than equal to x1, এটা বলতে কি বুঝাচ্ছে? স্যার আমাদের অ্যাজাম্পশনটা তো ওরকমই ছিল যে x এর হচ্ছে ছিল, হ্যাঁ আমাদের অ্যাজাম্পশনটা ছিল যে আমাদের সবসময় x1 এর চেয়ে ছোট হইতে হবে। ওকে, যখন এটাকে ভাগ করে এটাকে এক্সিট করে ফেলবো আমরা ধরে নিব আসলে আমাদের আর কোনো কাজ নেই। ওকে, তো দেখো এখানে আমরা করতে যাচ্ছি কি, while লুপের ভিতরে আমি কি করলাম, d যদি 0 এর চেয়ে ছোট হয় তার মানে হচ্ছে 0 এর সমান অথবা ছোট হয় আমরা নর্থ ইস্ট আমরা ইস্ট চুজ করব, এবং আমরা যদি তখন ইন দ্যাট কেস আমরা d কে আপডেট করতেছি, এলস যদি নর্থ ইস্ট চুজ করি ইন দ্যাট কেস আমরা d = d plus delta ne হচ্ছে। ওকে, বাই দ্য ওয়ে এখানে y = y plus 1 আছে, এখানে y = y plus 1 নাই কেন? তো নর্থ ইস্টে গেলে তো হচ্ছে আমার y অ্যাক্সিস বরাবর উপরে যেতে হবে, ইস্টে যদি যাই শুধুমাত্র তাহলে করতে হবে। ভেরি গুড। এই যে দেখো এই ক্ষেত্রে যদি হয়, দেখো আমরা যদি ইস্টের ক্ষেত্রে হয় আমরা কারেন্ট পিকচারে যেটা নিচ্ছি আমরা শুধুমাত্র y এর কোনো বৃদ্ধি হচ্ছে না, শুধুমাত্র x এর বৃদ্ধি হচ্ছে। বাট নর্থ ইস্ট যখন চুজ করি আমরা xp + 1 yp + 1 এর আমাদের প্রয়োজন পড়ে। সো সেই কারণে আমরা যেটা করলাম d = d, এই যে y = y plus 1। ওকে, তো এবং সেই সাথে এই সবগুলোর ক্ষেত্রে x = x plus 1 আমরা অ্যাপ্লাই করতে হবে। কেন? এটি x plus 1 নর্থ ইস্টে যাই বা ইস্টে যাই আমার x অ্যাক্সিসটা আস্তে আস্তে বাড়বে। আমাদের x এর ভ্যালুটা কিন্তু আমাদের সবসময় বাড়তেছে, এটা খেয়াল করবে। তুমি যে দিকে যাও না কেন, যে এইদিকে যাও অথবা যেখানে যাও, এই যে দেখো তুমি যদি এর আগেরটাতে দেখো yp + 1 xp + 1, আমি ডান পাশে আছি ইস্টের জন্য, আবার নর্থ ইস্টের জন্য কিন্তু আমাদের ডান পাশে যেতে হয়, অর্থাৎ আমাদের x কোঅর্ডিনেটে আমাদের যেতে হয়। ওকে, সো এটা হওয়ার পরে আমরা যখন প্লট পয়েন্ট ইজ এ ফাংশন যেটা সিম্পলি প্লট করবে, এটা জাস্ট সুডো কোড, এটা এনিথিং হইতে পারে, বাট এটার মাধ্যমে তুমি যদি অ্যাপ্লাই করতে থাকো ইট উইল আলটিমেটলি মুভ অন, এবং শেষ পর্যন্ত কিন্তু x1 y নে গিয়ে শেষ হবে। এটা কিন্তু এই অ্যালগরিদমের একটা মেইন কি পয়েন্ট। আচ্ছা আমি পরে যখন সিমুলেশন হবে তখন দেখাবো যে তোমরা যখন এখানে কিপ আপডেটিং করতে থাকবা শেষ পর্যন্ত তোমরা কিন্তু এন্ড পয়েন্টে গিয়ে মিলিত হবে। এটি হচ্ছে ব্রেসেনহাম মিড পয়েন্টের এন্ডিং ক্রাইটেরিয়া। তুমি স্টার্ট পয়েন্ট থেকে শুরু করবা, ধীরে ধীরে নর্থ ইস্ট চুজ করতে থাকবা, করতে করতে দেখা যাবে তুমি শেষ পর্যন্ত ওই এন্ড পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছ। কোনো কারণে যদি তোমাকে আমরা কিছু সিমুলেশন করতে দেবো, এক্সাম্পল স্লাইডে এক্সাম্পল আছে, যদি কোনোভাবে তোমরা এন্ড পয়েন্টে পৌঁছাতে না পারো বুঝতে পারবো যে কোনো একটা ভুল হয়েছে। যাক এটা আমার অ্যাডভান্স কথাবার্তা, আমরা এটাকে পরে এক্সাম্পল যখন দেখবো তখন বলবো। বাট বাই দ্য ওয়ে এটা একটা হিউজ প্রবলেম আছে এই অ্যালগরিদমের, এটা রান করবে না, কি বলতো? যদি x1 এর ভ্যালু ছোট হয় x থেকে, না ওই ধরে নিলাম সবই আছে, এটা যদি ছোট হয় তাহলে তো প্রোগ্রাম রান করবে না, কিন্তু এটা একটা রান টাইম এরর দেখাবে। x1 যদি আমার সব থেকে হাইয়েস্ট পিক্সেলটা হয় তাহলে স্যার লুপের মধ্যে তো আবার ঢুকবে, কিন্তু তারপর তো স্যার y আর x বরাবর সে আর কিছু ড্র করবে না, কিন্তু এরর তো হবে না, কিছু ড্র করবে না।
স্যার ডি এর ইনিশিয়াল কোনো ভ্যালু ভেরি গুড, d এর কোনো ইনিশিয়াল ভ্যালু নাই। if d is less than equal to 0, but what is d for the first time? Got it? এই যে এখানে আমরা সবখানে বলে আসছি d1 is equal to d2 is equal to d1 plus d1 a plus b, but what would be the first d1? প্রথম d ভ্যালুটা কি হবে? d is not initialized. এই d টা তুমি if এর ভিতর রাখছো, but there is no initial value. we can hardcodedly find it out. আমরা চাইলে ক্যালকুলেট করে বের করতে পারি, but there is some way, but right now that is the big loophole here, যেটা হচ্ছে d এর কোনো ইনিশিয়াল ভ্যালু নেই। d এর ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ প্রথম পিক্সেলের জন্য কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আসি, দেখি, দেখো এটা হচ্ছে আমাদের cx0y0, এখন এটার নাম কিন্তু cxpyp নেই। আমাদের এই স্লাইডের মেইন কাজ হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা বের করা। ওকে, তো দেখো এটার নাম এতদিন ধরে দিয়েছিলাম xpyp, এটা দিলাম x0y0, মানে কি বলতো এটা কি আসলে? অরিজিন না, মানে একদম প্রথম পয়েন্টটা, রাইট? আগে বলতাম কারেন্ট পিক্সেল, বাট এটা হচ্ছে প্রথম পয়েন্ট, অর্থাৎ এটার আগে কোনো পিছে কোনো ই নেই, এটা থেকে শুরু। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো। তাহলে আমাদের এটার একটা মিড পয়েন্ট নিশ্চয়ই আছে, m. I take this m, plug it into the function, that function will give me fm বসালাম। এখন এই fm কে আমি বলতে পারি, m কে আমি কি বলতে পারি? দেখো এটা কি জিনিস, m টা, m এর কোঅর্ডিনেট কত বলো তো? x0 plus 1 আর হচ্ছে y0 plus 1 x0 plus 1 আর হচ্ছে y0 plus 0.5 0.5 sir. 0.5, হ্যাঁ 0.5 গেল। Then we can expand it, elaborate it. দেখো ax plus by plus c, ax x0 plus 1 y0 plus half বসলাম, আমরা সবগুলোকে গুণ করলাম, এই যে ax0 a, by0 b half b c, ওকে, সব একসাথে আছে। দেখো আমি করলাম কি, আমি শুধুমাত্র ax0 এটাকে রাখলাম একপাশে, আনলাম by0, মানে এগুলোকে জাস্ট আমি এই যে c, এগুলোকে আমি একটু রিঅ্যারেঞ্জ করলাম। রিঅ্যারেঞ্জ করার পর জাস্ট এই তিনটার দিকে যদি তাকাও, ax0 plus by0 plus c, এটাকে আমি কি বলতে পারি বলতো? ax0 plus by0 plus c, ওই লাইনের ইমপ্লিসিট ফাংশনটা ওইটার আর্গুমেন্ট হিসেবে Yes. এই 0y0 ইউজ করা হয়েছে। ইয়েস, আমরা একটু যদি, ভেরি গুড, আমরা যদি পিছাই, আমরা যদি এখানে দেখি দ্যাট ইকুয়েশন, দেখো ax plus by plus c, which is actually equation of x0 y0, তুমি x1 x, y, তুমি যদি x0 y0 বসাও হবে ax0 plus by0 plus c, রাইট? যদি এখানে x0 y0 বসাও, ঠিক একই রকম ভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দিকে যদি দেখো, as you can see, এখানে দেখতে পাচ্ছি f of x0 y0, এই যে ax0 plus by0 plus c, এই জিনিসটাকে আমরা বলতে পারি it is actually something simply f of x0 plus y0, ওকে, আর বাকিগুলো ঠিকমতো হয়ে গেল। ঠিক পরের লাইনে দেখো আমি কিন্তু শুধুমাত্র এটা রাখলাম, এটাকে আর রাখলামই না, কেন হলো তো পরের লাইনে? স্যার আমি ইনিশিয়াল ডিফারেন্স নিয়ে যেহেতু কাজ করব, তো তাহলে ওই ডিফারেন্সের জন্য তো ওই পয়েন্টার আর দরকার হচ্ছে। স্যার মানে এই ফাংশনটা তো একটা ভ্যালু রিটার্ন করবে, সো আমরা অ্যাজিউম করে নিতেছি x0 y0 ওই লাইনটার উপরে আছে, এর জন্য অ্যাজিউম কেন করব? অ্যাজিউম কেন করতে হচ্ছে? কথা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, না অ্যাজিউম এটা থাকবে, এটা লাইনের উপরে স্টার্টিং পয়েন্ট যেহেতু থাকবে, যেহেতু স্টার্টিং পয়েন্ট, যে লাইনই বানাও না কেন, স্টার্টিং পয়েন্ট যেহেতু x0 y0, it must lie on the, I mean it is obviously situated on the line, লাইনে অবশ্যই আছে, সেজন্য f of x0 y0 আমাদেরকে অবশ্যই 0 দিবে। কেন? এই ফাংশনটা তখনই 0 দেয় যখন এই পয়েন্টটা ওই লাইনের উপরে থাকে, মাস্ট থাকে। আমরা বলতে পারি এটা মাস্ট থাকবে, বিকজ x0 y0 is the starting point of that line, যেহেতু স্টার্ট পয়েন্ট ওই লাইনের উপর অবশ্যই থাকবে, সেহেতু এই f ফাংশনটা আমাদেরকে যেটা রিটার্ন করবে সেটা 0। সেটা যেহেতু রিটার্ন করলো, দেন a plus half b, that will give us we only left with this one, a plus half b, okay? তো আমরা জানি a হচ্ছে dy, b হচ্ছে মাইনাস dx, আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম, সো আলটিমেটলি আমরা বলতে পারি d init is equal to dy minus half dx, ওকে? সো এই পর্যন্ত এসে, এই জায়গায় এসে তোমরা বুঝছো কিনা প্লিজ হিট দ্য ইয়েস বাটন, কেউ প্রশ্ন করে থাকলে, আরো প্রশ্ন থাকলে আমরা ক্লিক করব, জানো। ছয়জন 50 জন।
আচ্ছা এনিওয়েজ, তো এইটা এসে এই প্রোগ্রামটার একটা বড় একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটা একটা বড় প্রবলেম। বলো তো প্রবলেমটা কি? স্যার 0.5 একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তো অপারেশন গুলো স্লোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেহেতু এটা ডি ইউনিট। দেখো প্রতিবার এই ফ্লোটিং পয়েন্টে যখন আমি কিছু যোগ করতেছি, প্রতিবার এই ফ্লোটিং পয়েন্টটা কিন্তু ইনফ্লুয়েন্স করবে আমাদেরকে। ওকে, প্রতিবার এই ডিটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে, প্রতিবার ফ্লোটিং পয়েন্ট রয়ে যাবে। এবং তুমি যত বড় লাইন লাগবে, ফ্লোটিং পয়েন্টটা আমাদেরকে অনেক হ্যাম্পার করবে। এন্ড উই ওয়ান্ট ইট টু বি ফাস্টার, বিকজ অন্য ক্ষেত্রে অন্য কোনো কম্পিউটার সায়েন্সের অন্য কোনো সেক্টরে এটাকে তুমি ইগনোর করতে পারবে, কিন্তু গ্রাফিক্সে পারবে না। যখন তুমি যখন একটা লাইন ড্র করবা, দেখা যাবে সেই লাইনটা ড্র করতে যদি কয়েক মিলি সেকেন্ডও বেশি সময় লাগে, দেন তুমি যখন গেম খেলতে যাচ্ছ তখন একটা ফ্রেম মিস করে ফেললাম, দেখা গেল তুমি স্লোয়ার দেখতে পাচ্ছ, একটা লাইন ড্র করতে লাইনটা দেখা যাচ্ছে খুব স্লোলি ড্র হচ্ছে। দ্যাট উইল নট এক্সপেক্টেড। আমাদের যেটা করতে হবে, উই নিড টু মেক ইট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, বিকজ অবভিয়াসলি যেহেতু আমাদের চোখের সামনে আমাদের বিভিন্ন রেন্ডারিং কনসেপ্ট অবজেক্টগুলো আসবে, রেন্ডার্ড অবজেক্টগুলো আসবে, এই লাইনগুলো আসবে, উই ওয়ান্ট টু মেক ইট ফাস্ট। তো সেটার জন্য আমাদের কি করতে পারি? সেটার জন্য আমাদের এইটা হচ্ছে আমাদের কনসার্ন। দেখো আমরা কি করে নিলাম, ডি ইনিট একটু আগে ছিল এরকম dy মাইনাস, এখন আমরা লিখলাম এভাবে। তো কিভাবে করলাম? স্যার 2 দিয়ে গুণ করে দিয়েছি। 2 দিয়ে গুণ করছি। আই মিন মানে ট্র্যাডিশনাল ইকুয়েশন পর আমরা যেরকম দুই পক্ষকে গুণ করি, আসলে কি সেরকম কিছু হয়েছে? না স্যার, এক পাশে শুধু করেছি। তার মানে কি আরেক এটা পাশে কোনো করতে হবে না? হ্যাঁ, তার মানে কি এটা কি কোনো ইমব্যালেন্স আছে। সেটাই তো, আমাদের তো একটা ভ্যালিড অপারেশন হলো না। তুমি এক পাশ করতে চাচ্ছ, এদিকে 2 রাখার কথা রাখো নাই, তা তো রাখো নাই, ঠিকই আছে। যেহেতু এখানে তার মানে হচ্ছে আমরা এক পাশে 2 গুণ করতেছি, ঠিক আছে? এক পাশে আমরা কোনো একটা ভাবে 2 গুণ করছি, তার মানে এটা একটা ইকুয়েশনে তোমরা যেরকম করো সেইরকম কাজ না। আমরা করলাম কি, আমরা বললাম এই জিনিসটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেখি কি হয়। এটার অ্যান্সার যেটা ডান পাশেরটা 2 দিয়ে গুণ করলাম, এবং সেই সাথে যত ডেল্টা ই ডেল্টা এনই আছে, অর্থাৎ যত কিছুকে আমাদের যোগ করতে হয়, যে এইগুলো যেগুলো আছে, যেগুলো আছে ডেল্টা ই ডেল্টা এন, সেগুলোকে আমি 2 দিয়ে গুণ করলাম আমাদের মানে সেটার সাথে পেজ রাখার জন্য। ওকে, সেটার সাথে পেজ 2dy 2dy - dx, এগুলোর সাথে 2 গুণ করলাম। তারা বলতে যাচ্ছে এই 2 গুণ করার কারণে আমাদের আলটিমেট ফাংশনে অ্যালগরিদমে কোনো চেঞ্জ আসবে না। অর্থাৎ তুমি এই এক পাশটা যদি 2 দিয়ে গুণ করো, তোমাদের আলটিমেট যেই অ্যালগরিদম সেটা সেম রেজাল্টই দিবে, কিন্তু ফাস্টার। বলো তো সেম রেজাল্ট কেন দিবে? একটু নিচে লেখাও আছে। স্যার আমার তো অ্যাকচুয়ালি মানে ভ্যালুটা ইয়া করতেছে, প্রথম কথা ভ্যালুটা ইউজ করতেছি ডিসিশন নেওয়ার জন্য, দেন হচ্ছে গিয়ে এই সেম ভ্যালুটা যখন অ্যাড করতেছি, সো আমি যদি মাল্টিপ্লাই করে না করে অ্যাড করতাম, এটা হচ্ছে গিয়ে যেভাবে ইনক্রিমেন্ট করতো, দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করার পরেও সেভাবেই ইনক্রিমেন্টটা হবে। তাইলে না হয় বুঝলাম, বাট 2 দিয়ে গুণ করার ফলে কি লাভ, কি হইলো? কেন আমার ডিসিশনে প্রবলেম হবে না? কেন আমি ইস্ট নর্থ ইস্ট চুজ করার ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না? বিকজ উই নিড টু, দেখো এই জিনিসটা আমাদের কিন্তু চুজ করতে হয় যে ডি, তো সেটা আমাদের কেন চেঞ্জ হবে না? কারণ যেহেতু স্যার ডি এর ভ্যালু হয় মানে চেক করতেছি 0 হবে কিনা, গ্রেটার দেন 0 কিনা, স্মলার দেন 0 কিনা। এখন ডি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে 2 মাল্টিপ্লাই করার পরে যেটা পাবো সেটাও গ্রেটার দেন 0ই হবে। ভেরি গুড, এক্সেলেন্ট। সেটা হচ্ছে আসলে সবচেয়ে শর্টকাট কথাটা হচ্ছে আমরা এখানে সাইন চিন্তা করতে, সাইন ডি ইজ নেগেটিভ নাকি পজিটিভ। যদি 0-কে আমি ধরতেছি, বাট ধরে নিলাম, এন্ড সাইন ম্যাটারস, সাইন কিন্তু ম্যাটার করে কোন দিক থেকে ক্ষেত্রে দেখো, চিন্তা করো, +2, ওকে, ইউ মাল্টিপ্লাই উইথ 2, দ্যাট উইল বিকাম +4, সাইন কিন্তু প্লাস রয়ে গেছে। সে ফর এক্সাম্পল -3 বা -3.5, ওকে, ইউ মাল্টিপ্লাই উইথ 2, ইট উইল বিকাম -7, বাট মাইনাস কিন্তু রয়ে গেছে। সো তার মানে হচ্ছে তুমি 2 গুণ করলেও তোমার আসলে আলটিমেট ডিসিশনে কোনো চেঞ্জ হচ্ছে না, বিকজ তোমার এটার ভ্যালু ম্যাটার না, এটা সাইন ম্যাটার। দেখো, only the sign of the decision variable d is needed for selecting east and north. So সেই জন্য তুমি এটাকে 2 দিয়ে গুণ করছো, এবং সেই সাথে
এটার সাথে আমার যাতে প্রপার ব্যালেন্সিংটা থাকে সেই জন্য আমি সেটার সাথে যেগুলো যোগ করবো গুণ করে দিলাম। ওকে, so this multiplication of 2 is actually nothing but removing the floating point number, এবং সেটার কারণে তোমার ভ্যালুটা যাই আসুক না কেন that doesn't matter because আমাদের এখানে এই d এর ভ্যালু ম্যাটার না, d এর সাইনটা আমাদের সবচেয়ে বড় ম্যাটার। ওকে, সো এইটার মাধ্যমে সিম্পলি আমরা কিন্তু ফ্লোটিং পয়েন্টটা আমরা সরিয়ে ফেললাম and we can see that আমাদের পুরো অ্যালগরিদমটা এরকম হয়ে দাঁড়ালো। আমাদের অ্যালগরিদমটা হচ্ছে এরকম, স্টার্ট পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট। দেখো একবারে দেখো এটা দেওয়া আছে গিভেন, ইনিশিয়ালাইজেশন কি কি দেওয়া আছে এদিকে দেখো তো। দেখো x0 y0 অর্থাৎ স্টার্ট পয়েন্টটাকে নিয়ে নিলাম, ফার্স্টে dx dy বের করে ফেললাম বিকজ dx dy আমাদের আলটিমেটলি কিন্তু লাগে, আমাদের কিন্তু dx dy বের করতে প্রয়োজন পড়ে। d টা বের করে নিলাম, d হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ, d init 2 dy - 2 dx। দেখো ডেল্টা e হচ্ছে 2 dy আর ডেল্টা n হচ্ছে 2 dx 2 dy - dx। এই যে ঠিক আমরা যেভাবে করছি ডেল্টা n, এই যে ডেল্টা n আমরা যেভাবে করছি। ওকে, হ্যাভিং সেড দ্যাট আমরা যদি এটা করি তখন প্রথম পয়েন্টটা প্লট করে দিলাম, অর্থাৎ x0 y0 প্লট করে দিলাম। ফার্স্ট স্টার্ট পয়েন্ট অবশ্যই লাইনের উপর থাকবে, সো এটাকে প্লট করা কোনো দোষের কিছু না। প্রথম পয়েন্টটা প্লট করে দিলাম, দেন লুপের মাধ্যমে আমরা যাচ্ছি। দেখো যাচ্ছি যখন ঠিক এক্স্যাক্টলি আগের মতো, there will be no problem because we already have initialized d here. Okay? So that will run perfect. নাও আমাদের এখানে একটা एग्जांपल আছে, দেখো एग्जांपलটা তোমাদের পরীক্ষাতে এই প্রবলেমগুলো আসবে অনেকটা, বলতে পারি এরকম সিমুলেশন মাস্ট আসে। সো 5 বলা আছে দুইটা পয়েন্ট 5,8 9,11, এটার মাঝখানে পয়েন্টগুলোকে তোমাকে করতে হবে, ব্রেসেনহামস লাইন ড্রয়িং অ্যালগরিদম দিয়ে পয়েন্টগুলো প্লট করে এবং টেবিল আকারে ইটারেশনগুলো দেখাইতে হবে। তো দেখো এটা আমি এখানে ধরে ধরে দেখাবো না, আমি তোমাদেরকে তোমরা একটু খেয়াল করে যখন প্র্যাকটিস করবা। দেখো প্রথম D2, দেন আমরা আবার নর্থ ইস্টটা পাচ্ছি, তারপর আবার ডি এর ভ্যালুটা চেঞ্জ করতেছি, ইস্ট পাচ্ছি, আবার ডি আবার নর্থ ইস্ট ইউজ করতেছি, আবার নর্থ ইস্ট চুজ করতেছি। আলটিমেটলি আমরা 9,11 এ গিয়ে পৌঁছালাম। সো সেইটার ইন্টারমিডিয়েট স্টেপে তোমাদের সবগুলোই দেখাইতে হবে, অর্থাৎ টেবুলার আকারে তোমাকে দেখাইতে হবে যে ইভেন্চুয়ালি ডি এর কারেন্ট ভ্যালুগুলো কখন কি হচ্ছে তোমাদের সবগুলোকে তোমাদের এখানে লিস্ট করতে হবে, এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু আলটিমেটলি কোনো কারণে তুমি যদি পরীক্ষা করতে গিয়ে দেখো যে এন্ড পয়েন্টে পৌঁছাচ্ছ না, বুঝতে হবে দেয়ার ইজ প্রবলেম, তোমার কোনো একটা প্রবলেম নেই। ওকে, সো দেখো এই যে যখনই আমরা এন্ড পয়েন্টে এসে পৌঁছাবো তখনই আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করে দিব। আমাদের শেষ স্লাইড, শেষ কয়েকটা টপিক, সেটা হচ্ছে এরকম। আমরা এই পর্যন্ত যা করলাম যে আমাদের যেই অক্টেন্টের ব্যাপার স্যাপার যেটা আছে, যে আমরা শুধুমাত্র ফার্স্ট অক্টেন্টের জন্য করছি এবং স্লোপ শুধুমাত্র একটার জন্য আমরা কাজ করছি, স্লোপ মাস্ট বি লেস দেন 1, বাট সেটা কিন্তু সবসময় আমাদের পসিবল না। এবং স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্টের যেই বিষয়টা যে আমাদের শুধুমাত্র স্টার্ট পয়েন্ট এদিকে থাকতে হবে, এন্ড পয়েন্ট এদিকে থাকতে হবে, এরকম হলে আমাদের হবে না। অর্থাৎ স্টার্ট পয়েন্ট এখানে, এন্ড পয়েন্ট এখানে, সেক্ষেত্রে আমাদের অ্যালগরিদম কিন্তু আপাতত কাজ করতেছে না, বাট হ্যাঁ কাজ করানো যাবে। কাজ করানোর জন্য যেটা করতে হবে আমাদেরকে সিম্পলি যখন কোন অক্টেন্টে আছে সেটা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কোডে সিম্পলি চেঞ্জ করতে হবে, সরি আমাদের অ্যালগরিদমে। যেমন হচ্ছে আমাদের যদি লাইনটা এরকম হয়, অর্থাৎ সেটার এক্স এখানে, ওয়াই এখানে, এবং স্লোপটা এমন ভাবে যে সেটা সেকেন্ড অক্টেন্টে আছে। আমি তো বলেছিলাম গত ক্লাসে এগুলো একটা অক্টেন্ট হিসেবে ভাগ করা যেতে পারে, একটা অক্টেন্ট, দুইটা অক্টেন্ট, তিনটা, চারটে এভাবে। তো আমাদের পুরো অ্যালগরিদমটা কাজ করে যখন আমাদের অ্যালগরিদমটা প্রথম অক্টেন্টে আছে। ওকে, দেখো দ্বিতীয় অক্টেন্টে থাকতে কি করতে হবে সেটা অলরেডি লেখা আছে, অর্থাৎ সেম অ্যালগরিদম, বাট তার আগে হালকা একটু চেঞ্জ করতে হবে। একটু পরে বুঝতে পারো কিনা দেখো তো এই জায়গায় কি বলা আছে, কি কি চেঞ্জ করতে হবে। স্যার x আর y কে সোয়াপ করে দিতে বলেছে। ধরো অক্টেন 6 এ দেখো 1 2 3 4 5 6, দেখো তো 6 কি বলা হলো সবচেয়ে টাফ কাজ, মানে সবচেয়ে বেশি কাজ করা হয় যেখানে, কি করতে বলেছে বলতে হবে। স্যার x কে আর কি -x করতে হবে, y কে -y করতে হবে, তারপরে x y সোয়াপ করে এরপরে আগে আমরা। ভেরি গুড, এই যে দেখো m is greater than 1, যদি m greater than 1 হয়, যদি y1 is less than y0 হয়, দেখো এখানে কিন্তু y1 would be less than y0, সেই ক্ষেত্রে যদি হয়ে থাকে দেন আমরা কি করব, যত ধরনের y আছে সেগুলোকে -x করে, যত ধরনের x আছে সেগুলোকে -x করে দেব। দেখো x0 will be -x, x1 will be -x1, যত y আছে সবগুলোকে নেগেটিভ y করে দেব, y0 নেগেটিভ y0, y1 নেগেটিভ y1, সোয়াপ করে দিব। সোয়াপ হচ্ছে আমার একটা ফাংশন, x0 কে বানাই দিবে
y0 y স্যার এটা কি এরকম ছিল যে অরিজিন থেকে নিচের দিকে গেলে কি হবে চেঞ্জেস? হ্যাঁ মানে এই অকটেন্টে থাকলে তোমাদের কি কি চেঞ্জ হবে এবং এই অকটেন্টটা কিভাবে আছে তুমি বুঝবে কিভাবে এটার মাধ্যমে, বুঝছো? জি স্যার। হ্যাঁ তুমি বলতে পারছো আগে বাকিগুলো কিভাবে বুঝবো আসতেছে। দেখো তারপর হচ্ছে সিম্পলি আমরা যখন প্লট করব, প্লট করার সময় আমরা -y -x দিয়ে প্লট করব। দেখো -y -x দিয়ে প্লট করব, বাকি অ্যালগরিদম সেম থাকবে, এটার মাঝখানে লাইন ড্রয়িং অ্যালগরিদম ঠিক এর আগে যেভাবে শিখছি ঠিক সেম থাকবে, তবে তার আগে হালকা আমরা কিছু চেঞ্জ করব। ওকে, তো এই যে এখানে তোমার ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদমে আমার একটা ম্যাটল্যাব কোড আছে, সেই কোডের ভিতরে এই ডিফাইন্ড অকটেন্টের জন্য কি রকম চেঞ্জ হবে সেই চেঞ্জগুলো দেওয়া আছে তোমাদের ঠিক ভিতরে কোডিং এ। সবগুলোর জন্য দেওয়া নাই, মনে হয় 1 2 3 4 4টা না 5টা অকটেন্টের জন্য দেওয়া আছে। আমি চাইছি তোমরা যদি 5টার জন্য করে বাকিগুলো নিজেরা করে নাও, দেখে নাও। বাট এই কোডটা তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে তোমরা এই ম্যাপিং এর সাথে ব্যাপারটা মিলাইতে পারবে যে আসলে এখানে কি হচ্ছে এবং চেঞ্জগুলো কোথায়। যেমন হচ্ছে তোমরা যদি এটা হচ্ছে আমাদের এই একটা আউটপুট এখানে দেখা যেটা অকটেন্ট 2 এর জন্য কাজ করে, অর্থাৎ এই যে এর জন্য যেটা কাজ করে অকটেন্ট 2 তে শুধুমাত্র সলভ করলে হয় এবং y x প্লট করলে হয় x y থেকে, তখন তোমাদের এরকম হয়ে যাবে। সো আমি চাই তোমরা এইটাকে নিয়ে কাজ করো এবং এটা পরীক্ষাতে বিভিন্ন অকটেন্টের জন্য আসতে পারে। বিভিন্ন অকটেন্টের জন্য আসতে হলে তোমাদেরকে সিম্পলি এই কাজটাই করতে হবে এবং প্লিজ ডু ইনাফ প্র্যাকটিস যাতে এটা তোমাদের তোমরা সেফলি করতে পারো, রাইট? সো এটা আজকে এতটুকুই। এই যে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, প্র্যাকটিস প্রবলেমগুলো তোমরা করে নিও।